হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে বাক্যের রূপান্তর। এবং অবশ্যই সেটা কিন্তু গঠনগত রূপান্তর, অর্থগত রূপান্তর নয় কিন্তু। অর্থাৎ তোমাদেরকে পরীক্ষাতে একটি বাক্য দেওয়া হবে, সেই বাক্যটা তোমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে। অর্থাৎ সে বাক্যটা কিন্তু পরিবর্তন করতে হবে। সেটা হতে পারে হ্যাবাচক থেকে নাবাচকে, অথবা নাবাচক থেকে হ্যাবাচকে হতে পারে, বা জটিল বাক্য থেকে সরল বাক্য হতে পারে, বা সরল বাক্য থেকে জটিল বাক্য হতে পারে, বিভিন্ন রকমভাবে হতে পারে। তো অবশ্যই কিন্তু সেই বাক্যটার অর্থগত কিন্তু পরিবর্তন করলে হবে না, অর্থটা কিন্তু একই রেখে তার গঠনগত পরিবর্তন তোমাদেরকে করতে হবে। ঠিক আছে? অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের যে গঠনগত পরিবর্তন, সেটাকেই বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু কোনো রকম অর্থগত পরিবর্তন হবে না। অর্থাৎ প্রশ্নতে দেওয়া হলো একরকম, তুমি লিখে ফেললে অন্য রকম, যেটার অর্থটা চেঞ্জ হয়ে গেল, সেরকমটা কিন্তু নয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমাদেরকে পরীক্ষাতে যেরকম টাইপের প্রশ্ন আসে, আমি ঠিক সেরকম টাইপের প্রশ্ন ধরে ধরে তোমাদের আমি শেখানোর চেষ্টা করব। তো সবার প্রথমে মনে রাখতে হবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে তোমাদেরকে সেন্টেন্সের যে ধারণাটা, সেটা কিন্তু আগে নিতে হবে। তো তোমাদের কি করতে হবে দেখো, পজিটিভ পজিটিভ থেকে নেগেটিভ। ঠিক আছে? অর্থাৎ হ্যাঁবাচক থেকে নাবাচক। আবার কি হতে পারে, নেগেটিভ থেকে তোমাদের পজিটিভ। অর্থাৎ নাবাচক থেকে হ্যাঁবাচক। বোঝা গেল কি বললাম? এরকমভাবে কিন্তু তোমাদেরকে পরিবর্তন করতে দিতে পারে। এছাড়াও ধরো আরও কিছু জিনিস জানতে হবে, এটা তো তোমাদেরকে আমি একরকম বললাম। এছাড়াও তোমাদের সেন্টেন্সের যে গঠনগত ভাগ রয়েছে, যেমন ধরো সিম্পল সিম্পল থেকে তোমাদের হচ্ছে গিয়ে কম্পাউন্ডে থাকতে পারে। ঠিক আছে? অথবা কম্পাউন্ড থেকে সিম্পল থাকতে পারে। ঠিক আছে? আবার কি হতে পারে, এই একটা টাইপ ধরো হতে পারে। আর কি টাইপ হতে পারে, ধরো কমপ্লেক্স থেকে ধরো সিম্পল হতে পারে, অথবা ধরো সিম্পল থেকে কমপ্লেক্স হতে পারে। ঠিক আছে? একটা টাইপ হতে পারে। ঠিক আছে? নেক্সট আর কি টাইপ হতে পারে, ধরো সিম্পল থেকে কম্পাউন্ড হতে পারে, অথবা কম্পাউন্ড থেকে সিম্পল হতে পারে। ঠিক আছে? তো এইগুলো তোমাদের হচ্ছে টাইপ। আমি তোমাদের মূলত 4 রকম টাইপ বললাম। এ একটা টাইপ, এ একটা টাইপ, এ একটা টাইপ, আর এ একটা টাইপ। ঠিক আছে? তো এরকম টাইপ ধরে ধরে কিন্তু তোমাদেরকে প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। আশা করি বুঝতে পারছো। সুতরাং আমাদের কিন্তু শুধুমাত্র নেগেটিভ থেকে পজিটিভ অথবা পজিটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করা শিখলে হবে না, আমাদের কিন্তু এই টাইপ ধরে ধরে কিন্তু জানতে হবে। তো সবার আগে আমাদের তাহলে জানতে হবে যে সেন্টেন্স যে ভাগগুলো, সেগুলো কি কি। তাহলে সেন্টেন্স আমরা কি কি পাচ্ছি দেখো, একটা সিম্পল, যেটার মানে হচ্ছে সরল বাক্য। 2 নম্বর কি পাচ্ছি আমরা, কম্পাউন্ড, যেটার মানে হলো যৌগিক বাক্য। আর 3 নম্বর পাচ্ছি আমরা কমপ্লেক্স, যেটার মানে হচ্ছে জটিল বাক্য। ঠিক আছে? মনে রাখো। ঠিক আছে? তাহলে বাক্য কিন্তু 3 প্রকার হচ্ছে গঠনগত দিক থেকে। একটা হচ্ছে সিম্পল, দ্বিতীয় হচ্ছে কম্পাউন্ড, এবং তৃতীয় হচ্ছে কমপ্লেক্স। ঠিক আছে? বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। তোমাদের কিন্তু এরকমভাবে পরীক্ষাতে প্রশ্ন আসবে। ঠিক আছে? যে সিম্পল থেকে কম্পাউন্ডে, কম্পাউন্ড থেকে সিম্পলে, অথবা কমপ্লেক্স থেকে সিম্পলে, সিম্পল থেকে কমপ্লেক্স, অথবা সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল। এরকম তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। তো এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা কী করে বুঝবো কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। তো একদম সহজভাবে আমি তোমাদেরকে যদি বোঝাই, দেখো কম্পাউন্ড, ঠিক আছে, কম্পাউন্ড
সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, তো সেক্ষেত্রে আমাদের যেই লিঙ্কারগুলো মনে রাখতে হবে বা যেগুলো দিয়ে আমরা সেন্টেন্সের পরিবর্তন করব, সেগুলো আগে ভালো করে দেখে নাও। দেখো, অ্যান্ড, বাট, অর, তারপরে নাইদার, নর, আইদার, অর, ঠিক আছে, এটসেট্রা। অর্থাৎ আমরা যখন কোনো সেন্টেন্স কম্পাউন্ডে পরিবর্তন করব, তখন কিন্তু আমরা এই লিঙ্কারগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা তোমাদেরকে একটু আগেই বলে দিলাম। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা হলো যৌগিক বাক্য, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেলো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের বাংলা হচ্ছে জটিল বাক্য, ঠিক আছে। আর কম্পাউন্ডের বাংলা হচ্ছে তোমার যৌগিক বাক্য, ঠিক আছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে তো বুঝতে পারলাম, দেখো অ্যান্ড, বাট, অর, নাইদার, নর, আইদার, অর এগুলো ব্যবহার করতে লাগে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যেই লিঙ্কারগুলো মনে রাখতে লাগবে, যেগুলোর সাহায্যে আমরা ট্রান্সফরমেশন করব, সেগুলো হচ্ছে দেখো হোয়েন, হোয়ার, হোয়াট, হু, হুজ, হুম, তারপরে হচ্ছে গিয়ে বিকজ, ঠিক আছে, ইটসেট্রা, ঠিক আছে। তো এইগুলো দিয়ে হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আমরা ট্রান্সফরমেশন করব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এছাড়াও আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। সিম্পল সেন্টেন্সের বাংলা হচ্ছে সরল বাক্য, ঠিক আছে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, দেখো কম্পাউন্ডের ক্ষেত্রে যদি এইগুলো হয়, এই লিঙ্কারগুলো ইউজ করি, আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা এই লিঙ্কারগুলো ইউজ করি, তাহলে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে নিশ্চয়ই আমরা এই লিঙ্কারগুলো বাদ দিয়ে ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো বিং ইউজ করতে পারি, তারপরে ভার্ব প্লাস আইএনজি যোগ করতে পারি, ঠিক আছে। তো আরেকটা জিনিস ইউজ করতে পারি, ইনস্পাইট অফ যোগ করতে পারি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে গেল। অর্থাৎ আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইছি যে আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পল থেকে কমপ্লেক্স, ঠিক আছে, আমরা যখন সেন্টেন্সের পরিবর্তন করব, আমরা মেনলি কোন লিঙ্কারগুলো ইউজ করব, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এইবার আমরা পরীক্ষাতে আসার মতন মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু টাইপ ধরে আলোচনা করব, যেই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে বা এই ধরনের প্রশ্নগুলোই তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তো দেখো টাইপ 1-এ কী লেখা আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ হ্যাবাচক থেকে নাবাচক, ঠিক আছে। হ্যাবাচক থেকে নাবাচকে কীরকমভাবে সেন্টেন্সের ট্রান্সফরমেশন হয়ে থাকে তার কিছু কোয়েশ্চেন আমি লিখে নিয়েছি, সেগুলো আমরা এখন সমাধান করব। দেখো কোয়েশ্চেন নম্বর 1-এ কী লেখা আছে, আই অলওয়েজ রেসপেক্ট মাই টিচার্স, মানে কি আমি সর্বদা আমার শিক্ষককে রেসপেক্ট করি বা সম্মান করি। তো দেখো রেসপেক্ট কথার মানে হলো সম্মান করা, তো এটার উল্টো কী হয়, ডিসরেসপেক্ট। আর অলওয়েজ কথার মানে হলো কি সর্বদা, এটার উল্টো কী হয়, নেভার, ঠিক আছে। তাহলে এটা আমি কী লিখতে পারি, দেখো আই নেভার ডিসরেসপেক্ট মাই টিচার্স, ঠিক আছে। মানে কি আমি কখনোই আমার শিক্ষককে ডিসরেসপেক্ট করি না, অর্থাৎ অসম্মান করি না, ঠিক আছে। তা রেসপেক্টের উল্টো কী করলাম, ডিসরেসপেক্ট, ঠিক আছে। চলো নেক্সট দেখো, অনলি রহিম হেল্পড মি। অনলি রহিম হেল্পড মি কথার মানে হলো কি, যে রহিম শুধুমাত্র আমাকে সাহায্য করেছিল। তো আমি এটা কী লিখব, নান বাট অনলি রহিম হেল্পড মি, ঠিক আছে। দেখো নান কথার মানে হলো কি, নান কথার মানে হলো কেউ নয়, ঠিক আছে। তো অনলির জায়গায় আমি কী করলাম, নান লিখলাম, নান বাট অনলি রহিম হেল্প মি, কেউ নয় শুধুমাত্র
রহিম আমাকে সাহায্য করেছিল। ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3-তে কী লেখা আছে? এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি, মানে প্রত্যেকে তার দেশকে ভালোবাসে। ঠিক আছে। তো এবার দেখো এটাকে এভরিওয়ানের জায়গায় আমি কী লিখব? দেয়ার ইজ নান হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। ঠিক আছে, মানে এমন কেউ নেই যে কিনা তার দেশকে ভালোবাসে না। তাই জন্য এটা কী করলাম? দেয়ার ইজ নান। তো নান লেখার মাধ্যমে আমি কী করলাম? দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম। ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে এটা আমি কী লিখব? দেখো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ঠিক আছে। দেখো T-O-2 এর জায়গায় আমি কী লিখলাম? সো লিখলাম। আর উইক যেমন আছে তেমনই লিখলাম। 2 এর জায়গায় কী লিখলাম? দ্যাট লিখলাম। বাকিটা কী করলাম? নেগেটিভ করে দিলাম। ঠিক আছে। ওয়াকের জায়গায় কী করলাম? ওয়াক লিখলাম, শুধুমাত্র হি ক্যান নট ওয়াকটা এখানে অ্যাড করলাম। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, এটা আমি চেঞ্জ করে কী করলাম? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার দেখবো আমরা টাইপ 2, যেখানে লেখা আছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। এতক্ষণ যেগুলো আমরা শিখলাম সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অর্থাৎ নাবাচক থেকে হ্যাবাচক। ঠিক আছে। দেখো কী লেখা আছে? আই নেভার ফরগেট মাই প্যারেন্টস। আমি কখনোই আমার বাবা মাকে ভুলবো না বা ভুলি না। তাই আমি এটা কী লিখবো? দেখো আই অলওয়েজ রিমেম্বার মাই প্যারেন্টস। ঠিক আছে। আই অলওয়েজ রিমেম্বার মাই প্যারেন্টস। দেখো নেভার কথার মানে কি? কখনোই না। আর অলওয়েজ কথার মানে হলো সর্বদা। নেভারের উল্টো কী করলাম? আমি অলওয়েজ লিখলাম। আর একইভাবে দেখো ফরগেট মানে কি? ভুলে যাওয়া। তার অপোজিট কী করলাম? রিমেম্বার, মানে স্মরণ করা। ঠিক আছে। চলো নেক্সট দেখো নান বাট রিতা নিউ দ্য অ্যান্সার। কেউ নয়, কিন্তু কেউ নয়, শুধুমাত্র রিতা জানে এই উত্তরটা। ঠিক আছে। তো এটার আমি যখন সমাধান করব তাহলে এটা কী লিখব? অনলি রিতা নিউ দ্য আনসার। ঠিক আছে, শুধুমাত্র রিতা উত্তরটা জানে। নানটা চেঞ্জ করে কী করলাম? এখানে অনলি লিখলাম। ঠিক আছে। নেক্সট দেখো নোবডি হেটস ট্রুথ, মানে কেউই ট্রুথকে হেট করে না। মানে ট্রুথ মানে কি? ট্রুথ মানে হচ্ছে সত্যি। ঠিক আছে। সত্যতাকে কেউ কিন্তু ঘৃণা করে না। হেট মানে হচ্ছে ঘৃণা করা। তো হেটের অপোজিট কী হয়? লাভ। তাহলে আমি এটা কী লিখবো? দেখো নো বডির জায়গায় আমি লিখবো এভরি বডি। ঠিক আছে। এভরিবডি লাভস ট্রুথ, মানে কি? প্রত্যেকে কী করে? ট্রুথকে ভালোবাসে। ঠিক আছে। চলো নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ কী লেখা আছে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো দেখো হি ইজ সো উইকের জায়গায় আমি কী লিখবো? দেখো সো এর জায়গায় হি ইজ টু উইক, আর দ্যাটের জায়গায় আমি কী লিখবো? টু লিখবো। হি ইজ টু উইক টু ওয়াক। ঠিক আছে। তো এটা ছিল টাইপ নাম্বার 2। চলো নেক্সট দেখো টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3-তে কী বলা হয়েছে? সিম্পল থেকে কমপ্লেক্সে পরিবর্তন করতে হবে। দেখো ফার্স্ট কোশ্চেন কী লেখা আছে? আই স্টাডি হার্ড টু পাস দ্য এক্সাম, মানে কি? আমি কঠোরভাবে পড়াশোনা করি পরীক্ষায় পাশ করার জন্য। তাহলে এটা আমি যদি লিখি, এটা কীভাবে লিখতে পারি? যে আমি কঠোর পরিশ্রম করি যাতে করে আমি পরীক্ষাতে পাশ করতে পারি। তাহলে এটা আমি এভাবে লিখতে পারি, আই স্টাডি হার্ড সো দ্যাট আই ক্যান পাস দ্য এক্সাম। ঠিক আছে। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্সে যখন পরিবর্তন করলাম, এখানে আমি সো দ্যাট কথাটা কিন্তু যোগ করলাম। ঠিক আছে। সো দ্যাট কথাটা দিয়ে কিন্তু আমি সিম্পল থেকে কমপ্লেক্সে পরিবর্তন করলাম। নেক্সট দেখো সিইং দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। এটার মানে কি? বাঘটিকে দেখে সে পালিয়ে গিয়েছিল বা দৌড়ে চলে গিয়েছিল। র্যান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। ঠিক আছে।
তাহলে দেখো সিং দ্য টাইগার মানে কি, বাঘটিকে দেখে। তাহলে আমি এটাভাবে লিখতে পারি যে, আমি এটাকে এভাবে লিখতে পারি কি, যে যখন সে বাঘটিকে দেখেছিল তখন সে পালিয়ে গিয়েছিল। তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি, দেখো হোয়েন দিয়ে লিখতে পারি, হোয়েন হি স দ্য টাইগার, হোয়েন হি স দ্য টাইগার, কমা দিয়ে হি র্যান অ্যাওয়ে। ঠিক আছে, হোয়েন হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। তাহলে এখানে আমি কি করলাম, আমি এখানে হোয়েন ইউজ করলাম। ঠিক আছে, চলো নেক্সট দেখো, বিং ইল হি স্টেড এট হোম। বিং ইল কথার মানে কি, অসুস্থ হওয়ার সে কী করেছিল, বাড়িতে ছিল। ঠিক আছে, তাহলে দেখো বিং ইল মানে কি, অসুস্থ হওয়ায়। তাহলে আমরা এটাভাবে লিখতে পারি যে সে বাড়িতে ছিল কারণ সে অসুস্থ ছিল। ঠিক আছে, তাহলে আমি কি লিখব, হি স্টেড অ্যাট হোম বিকজ হি ওয়াজ ইল। ঠিক আছে, হি ওয়াজ ইল, হি স্টেড হোম বিকজ হি ওয়াজ ইল। দেখো এখানে আমি কী করেছি, বিকজ ইউজ করেছি। ঠিক আছে, বিকজ দিয়ে কিন্তু এটা আমি সিম্পল থেকে কমপ্লেক্সে পরিবর্তন করলাম। এটার মানে কি, সে বাড়িতে ছিল কেন, কারণ সে অসুস্থ ছিল, বিকজ মানে কারণ। চলো নেক্সট হচ্ছে কি লেখা আছে, দেখো ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। মানে কি, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে ছিল সৎ, সে হচ্ছে সৎ। ঠিক আছে, তাহলে এটা আমি যখন চেঞ্জ করব, ইনস্পাইট অফটাকে আমাকে উঠিয়ে দিতে হবে। ইনস্পাইট অফটা লিখে আমি কি লিখতে পারি, এটাকে আমি দো দিয়ে চেঞ্জ করতে পারি। দো মানে কি, যদিও। তাহলে এটা আমি কীভাবে লিখবো, দেখো এই বাক্যটা ফার্স্টে লিখি, হি ইজ অনেস্ট। ঠিক আছে, হি ইজ অনেস্ট, এটা একটু ভুল হয়ে গেলো, দেখো এটা এভাবে লিখতে হবে, দো, প্রথমে দোটা লিখতে হবে, দো হি ইজ পুয়ার। ঠিক আছে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। মানে কি, যদিও সে গরিব সে কিন্তু সৎ। ঠিক আছে, কি বললাম, তো এখানে আমি কি করেছি, দেখো এখানে দো কথাটা আমি এখানে ইউজ করেছি। দো কথাটা ইউজ করে আমি কী করলাম, সিম্পল থেকে কমপ্লেক্সে পরিবর্তন করলাম। চলো নেক্সট, এবার টাইপ 4। টাইপ 4-এ কী বলা হয়েছে, কমপ্লেক্স থেকে সিম্পল অর্থাৎ জটিল থেকে সরল বাক্যে পরিবর্তন করতে হবে। দেখো ফার্স্ট কোশ্চেন কী লেখা আছে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এই বাক্যটা এখানে লেখা আছে। তো এখানে আমি কী লিখলাম, কী লেখা আছে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে কিন্তু সৎ। তাহলে এটা আমি কী লিখবো, সে মানে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। তাহলে আমি কী লিখবো, দেখো ইনস্পাইট অফ হিজ poverty, in spite of his poverty he is honest। ঠিক আছে, in spite of his poverty he is honest মানে কি, দরিদ্র হওয়া সত্ত্বেও সে কিন্তু সৎ। তাহলে এখানে আমি সিম্পলি করেছি কি দিয়ে, না ইন স্পাইট অফ দিয়ে কিন্তু আমি এটাকে কমপ্লেক্স থেকে সিম্পলে পরিবর্তন করেছি। নেক্সট দেখো, অ্যাজ হি ওয়াজ ইল হি স্টেড অ্যাট হোম, মানে সে অসুস্থ থাকার কারণে সে বাড়িতে ছিল। তাহলে আমি কী লিখবো এটাকে, বিং ইল হি স্টেড অ্যাট হোম। বিং ইল হি স্টেড অ্যাট হোম মানে কি, সে অসুস্থ থাকায় সে বাড়িতে ছিল। ঠিক আছে, মানে অসুস্থ থাকার কারণেই সে কী করেছিল, বাড়িতে ছিল। নেক্সট দেখো, হোয়েন হি স দ্য স্নেক হি র্যান অ্যাওয়ে মানে কি, যখন সে সাপটিকে দেখেছিল সে পালিয়ে গিয়েছিল। তাহলে হোয়েনটাকে আমাকে কী করতে হবে, হোয়েনটাকে আমাকে কিন্তু রিমুভ করতে হবে। তাহলে এটা আমি এভাবে লিখতে পারি, সিং দ্য স্নেক মানে কি, সাপটিকে দেখে, হি র্যান অ্যাওয়ে মানে কি, সাপটিকে দেখে সে পালিয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, কমপ্লেক্স থেকে সিম্পলে পরিবর্তন করলাম কি করে, না এখানে ভার্বের সাথে আইন যোগ করে সিং করলাম, সিং করে এটা কিন্তু কমপ্লেক্স থেকে সিম্পলে পরিবর্তন করলাম। মানে কি, সাপটিকে দেখে সে পালিয়ে গিয়েছিল। নেক্সট দেখো নাম্বার 4। নাম্বার 4-এ কী লেখা আছে, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে সাকসিড মানে কি, সে
পরিশ্রম করছে, মানে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, যাতে করে সে সফলতা পায়। তাহলে দেখো যাতে করে কি ইংলিশে কি লেখা আছে, সো দ্যাট। তাহলে সো দ্যাটটা কী করতে হবে, আমাকে এখান থেকে রিমুভ করতে হবে। তাহলে আমি কী লিখব, হি ওয়ার্কস হার্ড টু গেট সাকসেস। ঠিক আছে, SUCCESS। ঠিক আছে, হি ওয়ার্কস হার্ড টু গেট সাকসেস, এটা হতে পারে। আরেকটা জিনিস কী হতে পারে দেখে নাও, হি ওয়ার্কস হার্ড, ঠিক আছে, হি ওয়ার্কস হার্ড টু বি সাকসিড। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম দেখো, টু ইউজ করেছি, টু ইউজ করে কিন্তু এটাকে ইনফিনিটিভ আকার নিয়েছি। গেট মানে কি, গেট মানে কি, পাওয়া, সফলতা পাওয়া। ঠিক আছে, গেট হচ্ছে ভার্ব, তার আগে টু বসিয়ে আমি কিন্তু এটাকে ইনফিনিটিভ করেছি। তো যতটা পারলাম আজকের ক্লাসে তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা একদম এক্সাম্পল দিয়ে ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট করতে পারো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চলো, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে, পরবর্তী কোনো এক ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।